নমস্কার, স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ নতুন একটি বিষয়বস্তুর উপর ভিডিও বানাচ্ছি। আপনারা বিষয়বস্তু টপিক যেটার উপর আমি আলোচনা করব অবশ্যই ভিডিওর ক্যাপশন দেখে অনেকটাই কিন্তু বুঝতে পেরে গেছেন। এবার এর ডেপথ আলোচনা আপনাদের সামনে আমি করার চেষ্টা করব। আমি আমার এন্ড থেকে যতটুকু পারি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে যে টপিকটি নিয়ে আজকে আলোচনা হবে সেটা হচ্ছে আমাদের যে আর্থ ম্যাগনেট অর্থাৎ রেয়ার আর্থ যে স্টকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের যে রেয়ার আর্থ ম্যাগনেটসের স্টকস এগুলো নিয়ে কিছুটা অ্যানালিসিস যেমন করব, তার সাথে সাথে অনেকেই হয়তো এই রেয়ার আর্থ ব্যাপারটা কি সেটা জানেন না, সেটাকে বোঝানোর জন্য দু একটি কথা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের দেশে যে ইভি, সেমিকন্ডাক্টর, তারপরে ক্লিন এনার্জি অর্থাৎ উইন্ড টারবাইন, এই যে আমাদের যে ডিফেন্স সেক্টরের যে মিসাইল এবং স্মার্টফোন আমরা যে দৈনন্দিন জীবনে ব্যবহার করি এবং ইভি সাথে যুক্ত যে ব্যাটারিজগুলো থাকে, প্রত্যেকটি বস্তুর সাথেই কিন্তু এই রেয়ার আর্থের সম্পর্কও কিন্তু রয়েছে। এবার এই রেয়ার আর্থ জিনিসটা কি? রেয়ার আর্থ হচ্ছিল খনিজ পদার্থ, যেটা থেকে কি করা হয়, প্রসেসিং করে, রিফাইন করে বিভিন্ন একটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার পরে সেখান থেকে অ্যালয় পাওয়া যায় এবং অ্যালয় থেকে আপনার ম্যাগনেট তৈরি করা হয়। এই ম্যাগনেটগুলো কিন্তু এই যে আমি কতগুলো কথা বললাম, সেখানে কিন্তু এগুলো ব্যবহার হয়। এই ম্যাগনেটগুলোকে আবার রিজিড বা ম্যাগনেটের স্ট্রেংথ বাড়ানোর জন্য আবার কিছু কিন্তু ম্যাটেরিয়াল দরকার হয়, সেটাও কিন্তু এই রেয়ার আর্থ থেকেই রিসাইকেল করা হয় বা সেখান থেকেই পাওয়া যায়। এবার আমরা ভারতবর্ষের প্রেক্ষাপট যদি আলোচনা করি, ভারতবর্ষে কিন্তু প্রায় 4000 টনসের মতো রেয়ার আর্থ প্রয়োজন হয়। সেখানে ভারতবর্ষ যে নিজেরা প্রডিউস করতে পারে বা নিজেদের দেশে কন্ট্রিবিউশন হয় নিজেদের দেশ থেকে, বা নিজেদের দেশে যা রিজার্ভ রয়েছে সেখান থেকে যেটা পায় সেটা কিন্তু 1%-এরও নিচে। অর্থাৎ বলা যায় ভারতবর্ষ পুরোপুরি 100%ই ডিপেন্ড করে ফরেন কান্ট্রির উপর। তার মধ্যে 90% সাপ্লাই দেয় কিন্তু চায়না। কারণ কি, আমরা বিগত দিনে এই রেয়ার আর্থ এবং চায়নার নাম কিন্তু বারে বারে শুনেছি। এই 90% চায়না সাপ্লাই দিলে বাদবাকি যে 10% আছে সেগুলো কিন্তু সাপ্লাই হয় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাপান এবং কোরিয়া থেকে। এবার ভারতবর্ষের গভর্নমেন্ট কিন্তু চাচ্ছে নিজের দেশে এর প্রোডাকশনের একটা ভ্যালু চেন তৈরি করতে। সেই উদ্দেশ্যে কিন্তু ম্যাগনেট স্কিম, যেটা 7300 কোটি টাকার মতো একটা ইনসেন্টিভস কিন্তু গভর্নমেন্ট ইতিমধ্যেই ঘোষণা করেছে, যার মধ্যে কি হবে 65 বিলিয়ন অর্থাৎ 6500 কোটি টাকার মতো কিন্তু ক্যাপেক্স হবে এবং 8 বিলিয়ন অর্থাৎ 800 কোটি টাকার মতো হবে অপারেশনাল এক্সপেন্ডিচার, যাতে ভারতবর্ষের মধ্যেই একটা ভ্যালু চেন তৈরি হয়, যার মাধ্যমে এখানে একদম পুরোপুরি যে সিস্টেমটা আছে প্রথম থেকে শুরু করে, অর্থাৎ প্রথম বলতে আমি যেটা বলতে চাচ্ছি একদম রেয়ার আর্থের মাইনিং, বেনিফিকেশন, প্রসেসিং, এক্সট্রাকশন, রিফাইনিং টু রেয়ার আর্থ অক্সাইড, কনভার্সন টু মেটাল অ্যান্ড অ্যালয় এবং ফাইনাল প্রোডাক্ট ম্যাগনেট। এই যে টোটাল প্রসিডিওরটা, এটা যেন ভারতবর্ষের মধ্যেই হয়, যাতে ভারতবর্ষ চায়নার উপরে বা অন্যান্য যে ছোট ইম্পোর্টারগুলো আছে তাদের উপর ডিপেন্ডেন্সিটা কমাতে পারে। কারণ কি, ভারতবর্ষের এই যে সেমিকন্ডাক্টর এর ভবিষ্যৎ এবং ইভি ডিপেন্ডেন্সি, ক্লিন এনার্জির উপর ডিপেন্ডেন্সি এবং ভারতবর্ষের ডিফেন্স সেক্টরকে সাজাতে গেলে পরে ভারতবর্ষের কিন্তু সেলফ ডিপেন্ডেন্সি রাখতে হবে। ভারতবর্ষ নিজের পায়ে যদি দাঁড়াতে চায় তাহলে কিন্তু চায়নার উপর বা অন্যান্য কান্ট্রির উপর ডিপেন্ডেন্সিটা অন্তত রেয়ার আর্থের বিষয়ে কিন্তু মিনিমাইজ করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে গভর্নমেন্ট কিন্তু এই স্কিমটি ঘোষণা করেছে 7300 কোটি টাকা, এবং এই ইনসেন্টিভসটি কিন্তু দেবে গভর্নমেন্ট 7 ইয়ার্স, আপ টু 7 ইয়ার্স একটা টার্গেট করেছে যে তারা 6000 টনসের মতো প্রোডাকশন করবে বাই 2030। এটা এই ইন্ডিয়ার যে গ্রোয়িং ডিমান্ড আছে সেটা মিটিগেট করা এবং চায়নার ওপর রিলায়েন্স করাটা কমানোর জন্য। তো বেসিক জিনিসটা আশা করি বোঝাতে পারলাম। এবার রেয়ার আর্থ যদি বলি, এই যে আমরা ম্যাগনেটগুলো পাচ্ছি সেই ম্যাগনেটের মধ্যে কিন্তু প্রায় 17টির মতো কম্পোনেন্ট রয়েছে। এই 17টি কম্পোনেন্টই কিন্তু আমরা রেয়ার আর্থের থেকে প্রসেস করে বের করতে পারবো আগামী দিনে, যদি গভর্নমেন্ট সাপোর্ট দেয় এবং গভর্নমেন্টের যা প্ল্যান আছে সেটাকে সাকসেসফুল করতে পারে। এবার ভারতবর্ষের 130টি কিন্তু আইডেন্টিফাইড রেয়ার আর্থ ডিপোজিট কিন্তু অলরেডি খুঁজে পাওয়া গেছে, মানে যাদেরকে আমি বললাম আইডেন্টিফাইড। সেটা কোন কোন স্টেটে রয়েছে? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা, এর মধ্যে একটি অরুণাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশেও পাওয়া গেছে। এই যে ব্লকগুলো আছে যেখানে ডিপোজিটগুলো রয়েছে, সেই ডিপোজিটগুলোর থেকে বিভিন্ন যে ভারতবর্ষের যে মাইনিং কোম্পানিগুলো আছে বা মেটাল যারা মাইনিং করে সেই কোম্পানিগুলো কিন্তু ধীরে ধীরে ইনভলভ হচ্ছে বিভিন্ন তাদের বিটের মাধ্যমে এবং বিভিন্ন তাদের নিজেদের যে
যে ধরনের কাজগুলো করে সেখান থেকে নিজেরা কিন্তু এই ধরনের কাজ মানে রেয়ার আর্থ এক্সট্রাকশনের কাজের দিকে ঝুঁকছে। তার মধ্যে কিছু অন্যতম কোম্পানি আছে যেগুলো নিয়ে আমি আলোচনা করব। এছাড়াও আরেকটি পদ্ধতিতে এই ধরনের যে রেয়ার আর্থ সেটাকে রিসাইকেল করা যায়, সেটা হচ্ছে ই ওয়েস্ট যে আছে। কারণ আমরা জানি যে কোনো ই ওয়েস্টের মধ্যে আমরা কি পেতে পারি, গোল্ড, কপার, সিলভার, লিথিয়াম, কোবাল্ট, নিকেল এবং রেয়ার আর্থ। এই যে কম্পোনেন্টগুলো বললাম সবগুলো কম্পোনেন্টই কিন্তু ইভি ব্যাটারিজ, উইন্ড টারবাইন, স্মার্টফোন, সেমিকন্ডাক্টর, মিসাইল সব কিছুতেই কিন্তু প্রয়োজন রয়েছে। এবার রিসাইকেল করেও কিছু কিন্তু এখান থেকে আমরা পেতে পারি। আমাদের ভারতবর্ষে যে পরিমাণ ই ওয়েস্ট প্রত্যেক বছর তৈরি হয় সেটার পরিমাণ কিন্তু অনেকটা 1.75 মেট্রিক টনের মতো জেনারেট হয়, যার মাত্র 43% অর্থাৎ 0.75 মেট্রিক টনের মতো কিন্তু রিসাইকেল করা সম্ভব হয়েছে, যে ডাটা আমরা পাচ্ছি 2023-24 সালে। এর থেকে আরও বেশি রিসাইকেল করার জন্য কিন্তু গভর্নমেন্ট কিন্তু চেষ্টা করছে এবং বিভিন্ন কোম্পানি কিন্তু এই রিসাইক্লিংয়ের কাজগুলো করে। সেরকম কয়েকটি কোম্পানি নিয়েও আমি এই ভিডিওতে আলোচনা করব। তাহলে আমি দুটো কথা বললাম, কিছু কোম্পানি ডাইরেক্ট করছে আর কিছু কোম্পানি রিসাইকেল করবে। এবং প্রথমেই আমরা একটু দেখে নিই যে কোম্পানিগুলো ডাইরেক্ট এই রেয়ার আর্থ এক্সপ্লোরেশনের কাজগুলো করবে বা ইনিশিয়েটিভ নিয়েছে, আগামীতে এরা সাকসেসফুল হলেও হতে পারে। সেরকম এই ভ্যালু চেনের সাথে যুক্ত প্রথম যে কোম্পানি সেটা হচ্ছিল হিন্দুস্তান জিঙ্ক। এটা একটা বেদান্ত গ্রুপের কোম্পানি, আপনারা কিন্তু জানেন। এও ক্রিটিক্যাল মিনারেল যে এক্সপ্লোরেশন সেটার কাজে কিন্তু হাত দিয়েছে। এটা প্রথম প্রাইভেট প্লেয়ার যারা হলো ব্লক একটা বিটের মাধ্যমে জিতেছে, মনসাইট ব্লক। এরা বিভিন্ন দেশের সাথে বা ইন্টারন্যাশনাল এজেন্সি, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, চায়না, এদের সাথে কিন্তু কোলাবোরেশনে এআই এবং ড্রোন বেসড এক্সপ্লোরেশনের কাজ করছে। এই যে হিন্দুস্তান জিঙ্ক কোম্পানিটি রয়েছে, এটা আপনারা জানেন এই কোম্পানিটার এমনি বেসিক ক্যারেক্টার যদি আমরা দেখি তাহলে অনেকেই কিন্তু একে ডিভিডেন্ড পেইং একটা স্টক হিসাবে আমরা অনেকদিনই কিন্তু এটা নিয়ে আলোচনা করেছি। এই কোম্পানিটি যে প্রোডাক্টগুলো করে সেটা হচ্ছিল এই যে আমরা বিভিন্ন যে রেয়ার আর্থ কম্পোনেন্টগুলোর কথা বললাম, তার মধ্যে কিন্তু এই কোম্পানিটা একটা প্রোডাক্ট যেটাকে এরা এক্সপ্লোরেশন করে, সেটার নাম কিন্তু হচ্ছে আমাদের যে জিঙ্ক। তো এরা করেই মেনলি, তো এরা জিঙ্ক এবং সিলভারের কাজগুলো করে। তার মধ্যে কিন্তু নিওডাইনামিয়াম এবং আরও কিছু কিছু ম্যাটেরিয়াল আছে যারা কিন্তু এখানে এই কোম্পানিটা কিন্তু এক্সপ্লোরেশন করে থাকে। ভবিষ্যতে এই কোম্পানিটাও কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছতে পারে এই ওদের যে প্রথাগত বিজনেস তার বাইরে গিয়ে। এরপর দ্বিতীয় যে কোম্পানিটাকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জিএমডিসি, যেটা গুজরাট যে গভর্নমেন্ট রয়েছে তার সাপোর্টে কিন্তু এই কোম্পানিটি কাজ করে। এর পেছনে কিন্তু ভালো রকম সাপোর্ট গুজরাট গভর্নমেন্ট করে থাকে। অ্যাকচুয়ালি এই কোম্পানিটি মেনলি হচ্ছে লিগনাইট প্রোডাকশনে চ্যাম্পিয়ন কোম্পানি বা 1 নম্বর কোম্পানি। এই কোম্পানিটি চেষ্টা করছে একটা কমপ্লিট ভ্যালু চেন করতে। কমপ্লিট ভ্যালু চেনটা কি, মানে মাইনিং থেকে শুরু করে একদম ম্যাগনেট পর্যন্ত, অর্থাৎ মাঝে যে প্রসেসিং, এক্সট্রাকশন সম্পূর্ণ কাজ এরা নিজেরা করবে, এরকম উদ্যোগ নিয়েছে। এবং এরা যদি এই উদ্যোগে সাকসেস হয় তাহলে ভবিষ্যতে এই কোম্পানিটার মধ্যে কিন্তু একটা মুভমেন্ট দেখা দিতে পারে। এবার এই যে কোম্পানিটি আছে বর্তমান যে প্রাইসে বা যে জায়গায় ট্রেড করছে কোম্পানিটি কিন্তু তার পি কিন্তু বেশি দেখাচ্ছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে একটু বিচার করতে হবে এবং দেখতে হবে অলরেডি কিন্তু মার্কেট কিন্তু ফ্যাক্টরাইজ করে দিয়েছে। এর মধ্যে কিন্তু রিসেন্টলি ভালো রকমের একটা মুভমেন্ট আমরা কিন্তু দেখতে পেয়েছি। জাস্ট স্টাডি পারপাসে আমি কিন্তু এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে যতগুলি স্টকে আলোচনা করবো কোনোটি গিয়ে আপনারা কিন্তু রেকমেন্ডেশনের হিসাবে একদমই নেবেন না। তাহলে এই কোম্পানিটি একটা কমপ্লিট ভ্যালু চেন করার উদ্দেশ্যে কিন্তু কাজ করছে। এই কোম্পানিটি মেন যে প্রোডাক্টটি করে সেটা হচ্ছে নিও ডাইমিয়াম এবং প্রেসি ও ডাইমিয়াম, এই দুটো কম্পোনেন্ট কিন্তু এরা প্রডিউস করে। এটা হলো হাই কোয়ালিটি বা হাই পিওরিটি লাইট রেয়ার আর্থ অক্সাইডস। এই জিনিসগুলো কিন্তু দরকার হয় ক্রিটিক্যাল ভাবে, খুব বেশি পরিমাণে প্রয়োজন হয় বিভিন্ন রকম মোটরস, ইভির মধ্যে যেগুলো দরকার হয়। তারপরে উইন্ড টারবাইন্স যেগুলো আছে সেখানে কিন্তু এই ম্যাটেরিয়ালগুলোর খুব প্রয়োজন হয়। সুতরাং এই ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল যদি এরা প্রডিউস করে তাহলে এই কোম্পানিটার কিন্তু একটা ভবিষ্যতে গুরুত্ব থেকে যায়। সেই জায়গা থেকে এই কোম্পানিটার নাম আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এরপর থার্ড যে কোম্পানিটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ন্যালকো। এটা আপনারা অনেকেই অন্যভাবে একে জানেন যে হচ্ছে এটা অ্যালুমিনিয়াম প্রোডাকশন বা বক্সাইট যে প্রোডাকশন হয় সেটার ক্ষেত্রে লিডিং কোম্পানি কিন্তু রয়েছে এই ন্যালকো। এবার এই ন্যালকো কি কাজ করছে, ন্যালকো গ্যালিয়াম এবং লিথিয়াম প্রডিউস করে। এই কোম্পানিটি শুধু যে ভারতবর্ষে কাজ করছে এরকম না, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়ার ভেতরে তো রয়েছে। এই কোম্পানিটি ভারতবর্ষের এমন একটি অনলি কোম্পানি যেটা হচ্ছে গ্যালিয়াম প্রডিউস করে। এই গ্যালিয়াম কি কাজে ব্যবহার হয়, ম্যাগনেট যে প্রডিউস হয় সেই ম্যাগনেটের কি করে স্ট্রেংথ বাড়ায় এবং হিট রেজিস্ট্যান্স সেটা বাড়ায়। সুতরাং একটা ম্যাগনেটের হিট রেজিস্ট্যান্স যেমন দরকার আছে, স্ট্রেংথও কিন্তু সেরকম দরকার আছে। সেটা যদি গ্যালিয়াম
বাড়ায়, তাহলে যে কোম্পানিটা গ্যালিয়াম প্রডিউস করবে তার কিন্তু গুরুত্ব অবশ্যই কিন্তু থাকে। এই যে কোম্পানিটি, যা এদের প্ল্যান প্রোগ্রাম, আপাতত দেখা যাচ্ছে যে 2027-এর মধ্যে এরা একটা ফ্রুটফুল রেজাল্ট কিন্তু দেখাতে পারে, যেটা মোটামুটিভাবে ধরে নেওয়া যায় 7-8 মাসের মধ্যেই এরা কিন্তু প্রোডাকশনের কাজ সম্পূর্ণ করতে পারবে এবং 2027-এর মধ্যেই এরা যেটা লক্ষ্যমাত্রা স্থির করেছে সম্পূর্ণ কাজ কমপ্লিট করার চেষ্টা করবে। এরপর চতুর্থ যে কোম্পানিটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সোনা কমস্টার। আমরা কিন্তু একে ভালোভাবেই জানি যে এটা একটা অটো পার্টসের কোম্পানি, গিয়ার্স এবং মোটরস তৈরি করে। বিশেষ করে এরা কিন্তু টেসলাকেও এদের কিন্তু প্রোডাক্ট সাপ্লাই করে। এবার এই কোম্পানিটার ক্ষেত্রে বিশেষভাবে দেখা যাচ্ছে এরা কিন্তু এদের বিজনেস হয় এটা কিন্তু চেঞ্জ করছে, নিজেদেরকে অন্যভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এরা এমন একটি কোম্পানি যেটা কিন্তু রেয়ার আর্থের ইম্পোর্টারের দিক থেকে হাই। গত ফিনান্সিয়ালে দেখা গিয়েছে এরা চায়না থেকেই শুধু 120 মেট্রিক টনের মতো কিন্তু রেয়ার আর্থ ইম্পোর্ট করেছে। সেই জায়গায় এই কোম্পানি কিন্তু এখন চেষ্টা করছে নিজেরাই প্রোডাকশনটা করে নিজেদের কাজে ব্যবহার করার জন্য। এবার এরা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি কিন্তু ব্যবহার করে, বিভিন্ন ধরনের ড্রোন, রোবট, এএমআর, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড হিউম্যানয়েড রোবটস, এগুলো কিন্তু ব্যবহার করে এক্সপ্লোরেশনের কাজগুলো কিন্তু এরা করবে। সুতরাং এই কোম্পানিটার মধ্যে একটা বিপুল পরিবর্তন দেখা দিতে পারে এবং এই কোম্পানিটি এর যে হাই সেখান থেকে কিন্তু অনেকটা কারেক্টেড হয়েছে। এই কোম্পানিটার মধ্যে কিন্তু একটা অপরচুনিটি দেখা যাচ্ছে। এই কোম্পানিটাকে নিয়েও আপনারা স্টাডি করে দেখতে পারেন। এবং ফিফথ যে কোম্পানিটা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে এনএমডিসি। এনএমডিসি সম্পর্কে অনেকেই আপনারা অবগত, কারণ এনএমডিসি যে কোম্পানিটি আছে সেটা হচ্ছে ভারতবর্ষের লার্জেস্ট আয়রন ওর প্রডিউসার। এই যে কোম্পানিটা রয়েছে এই কোম্পানিটার মধ্যেও কিন্তু পোটেনশিয়ালিটি ভালো রয়েছে। এই কোম্পানিটাও একটা পিএসইউ কোম্পানি, এর কিন্তু ভালো রকমের ডিভিডেন্ড পে করে। এই যে কোম্পানিটি আছে সেটাকে নিয়েও আপনারা একটু স্টাডি করে দেখবেন। এই কোম্পানিটাও অনেকদিন পর একটা কিন্তু গোল্ডেন ক্রসওভার আমি কিন্তু প্রাইসের মধ্যে দেখতে পাচ্ছি এবং টেকনিক্যালি একটা ভালো জায়গায় রয়েছে। তার মধ্যে যদি উপর্যুপরি গভর্নমেন্টের সাপোর্ট নিয়ে এই কোম্পানিটি রেয়ার আর্থের কাজে হাত লাগায় তাহলে কিন্তু এই কোম্পানিটার মধ্যেও একটা আগামীতে আমরা একটা ভালো রকমের মুভমেন্ট কিন্তু দেখতে পারি। এই ছিল আমার 5টি মূল কোম্পানি। এছাড়াও আপনারা হিন্দুস্তান কপার যে কোম্পানিটি রয়েছে সেটাকে নিয়েও স্টাডি করতে পারেন। হিন্দুস্তান কপারও কিন্তু নিজেদের এক্সপার্টাইজ নেই, সেই জন্য কোম্পানিটা অনেক সময় ডিপেন্ড করে থাকে ইন্ডিয়ান অয়েল এবং গেল তাদের সাথে কোলাবোরেশনে কাজ করে যাচ্ছে। এবং যেহেতু নিজেদের এক্সপার্টাইজ নেই সেই জায়গায় দাঁড়িয়ে সেই কোম্পানিটার একটু রিস্কি আমার মনে হয়, কারণ কি এদেরকে সবসময় ডিপেন্ড করতে হয় এক্সপ্লোরেশনের জন্য ইন্ডিয়ান অয়েল এবং গেলের ওপর। আপনারা সেটা নিয়েও স্টাডি করে দেখতে পারেন। এবার যে কোনো কোম্পানিতে যখনই কেউ এন্ট্রি করেন তখন নির্দিষ্ট একটা লেভেলে করা উচিত এবং এক্সিট পয়েন্টটাও নিজেকে কিন্তু আইডেন্টিফাই করে প্রফিট বুক করে এগিয়ে যাওয়া উচিত। না হলে কিন্তু ফেসে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ মার্কেটে নিউজের একটা হাইপ থাকে। এই হাইপ এর মধ্যেই অনেকে কিন্তু প্রফিট বুক করে বেরিয়ে যায় এবং এই হাইপটা কিছুদিন থাকে, তারপরে কিন্তু আবার সেই হাইপটা শেষ হয়ে গেলে পরে তখন কিন্তু ফেসে যাওয়ার চান্সেস কিন্তু রয়ে যায়। সুতরাং যখনই কোনো কোম্পানিতে এন্ট্রি করবেন আপনার এন্ট্রি পয়েন্ট সঠিক করতে হবে এবং সঠিক সময়ে কিন্তু এক্সিট প্ল্যানও আপনাকে করতে হবে। এরপর আরেকটি বিষয় আমি বলেছিলাম যে রিসাইকেল করে আমরা রেয়ার আর্থের যে চাহিদা সেটাকে কিছুটা মিটিগেট করতে পারি। এবার রিসাইকেলের সাথে যুক্ত কোন কোন কোম্পানি আছে যেগুলো ভারতীয় শেয়ার মার্কেট লিস্টেড রয়েছে সেটার মধ্যে প্রথম যদি কোম্পানিটাকে নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে ইকোরিকো। ইকোরিকো যে কোম্পানিটা রয়েছে এটা ছোট্ট একটি কোম্পানি, 1300 থেকে 1400 কোটি টাকার এর মার্কেট ক্যাপ, এর পিই কিন্তু হাই রয়েছে। এখানে এই কোম্পানিগুলো ছোট কোম্পানি, সেজন্য সবসময় একটু রিস্কি থাকে, কিন্তু এই কোম্পানিগুলো যখন বাড়ে অনেকটা বাড়ে, আবার যখন পড়ে তখন কিন্তু অনেকটা পড়ে। এই কোম্পানিটাকে নিয়েও আপনারা একটু স্টাডি করে দেখতে পারেন। এরপর সেকেন্ড যে কোম্পানিটা সেটা হচ্ছে গ্র্যাভিটা ইন্ডিয়া। এই কোম্পানিটার ভ্যালুয়েশন একটু হাই রয়েছে, এই ইন্ডাস্ট্রি পি থেকে অনেকটা এর কিন্তু স্টকই হাই, 50-এর কাছাকাছি পি রয়েছে। এই কোম্পানিটাও কিন্তু একটা ব্যাটারি রিসাইক্লিং কোম্পানি। বিভিন্ন ধরনের যে ওয়েস্টগুলো হয় সেগুলোর থেকে রিসাইকেল করে কিন্তু এই যে কম্পোনেন্টগুলো আছে, ম্যাটেরিয়ালগুলো আছে যেগুলো এই ম্যাগনেট তৈরিতে ব্যবহার হয় সেগুলোকে এরা রিসাইকেল করে। এবার ভবিষ্যতে ভারতবর্ষে আমি তো বললাম যে রিসাইক্লিংয়ের কী স্কোপ রয়েছে, এখানে কিন্তু প্রত্যেক বছর একটা কিন্তু গ্রোথ কিন্তু রিসাইক্লিং ইন্ডাস্ট্রিতে রয়েছে, সুযোগ রয়েছে। সেই জায়গায় এই যে কোম্পানিগুলো আছে সেগুলোর একটা সুযোগ তৈরি হতে পারে। এরপরে থার্ড যে কোম্পানিটি রয়েছে সেটা নমো ওয়েস্ট কোম্পানি। এই কোম্পানিটাও খুবই ছোট কোম্পানি, 435-40 কোটি টাকার মাইক্রো ক্যাপ নিয়ে কোম্পানিটা মার্কেটে ট্রেড করে। এরও ভ্যালুয়েশন মোটামুটি ঠিকঠাক রয়েছে, কিন্তু সমস্যা হলো খুব ছোট কোম্পানি। এরও কিন্তু একটা ইনভেস্টমেন্ট যদি কেউ করে থাকে একটা রিস্ক কিন্তু সবসময় থাকে। এই রিসাইক্লিং যে কোম্পানি 3টে আছে এর বাইরেও অনেক কোম্পানি থাকতে পারে, আমার কাছে এই 3টে কোম্পানি একটু ভালো লাগলো তাই আপনাদের সামনে তুলে ধরলাম। এবার এখানে যতগুলো কোম্পানি নিয়ে আলোচনা করলাম কোনো কোম্পানিকেই কিন্তু আমি বাই সেল হোল্ড
রেকমেন্ডেশন হিসাবে আপনাদের সামনে তুলে ধরছি না। আমি জাস্ট খালি রেয়ার আর্থ ব্যাপারটা কী এবং রেয়ার আর্থের সাথে ভারতবর্ষের বর্তমান যে স্টক মার্কেট তার কী সম্পর্ক থাকতে পারে সেটা নিয়ে কথা বললাম, এবং গ্লোবালি ভারতের কী পজিশন রয়েছে রেয়ার আর্থ নিয়ে, এবং গভর্নমেন্ট কীভাবে ভাবছে। সবসময় মনে রাখবেন, যে সেক্টরে গভর্নমেন্টের সাপোর্ট থাকে সেই সেক্টরটা কিন্তু অনেক সময় আমাদের শেয়ার হোল্ডারদের রিটার্ন কিন্তু জেনারেট করে দেয়। সেই জন্যে আমি বিভিন্ন ইনফরমেশন দিয়ে এই সেক্টরটিকে নিয়ে আপনাদের ভাবার জন্য বা স্টাডি করার জন্য উদ্দেশ্যেই কিন্তু এই কথাগুলো শেয়ার করলাম। আশা করি আমি কি বলতে চাচ্ছি, আমার ইন্টেনশনটা আপনারা বুঝতে পারছেন। এবার এখান থেকে ভিডিওটা দেখে আপনারা যদি বিন্দুমাত্র কেউ উপকৃত হয়ে থাকেন, একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।